ব্রেকআপ হয়ে গেল। আপু মানে আপনি ই করেন না, মানে জাস্ট এটা উদাহরণ, এটা আপুর কী হলো, ব্রেকআপ হয়ে গেল। তা ব্রেকআপ হওয়ার পরে 8 বছর পরে ব্রেকআপ হওয়ার পরে সে মানে প্রচণ্ড রকমের কষ্ট পাচ্ছে। কষ্ট পেয়ে তার ভাই মিরাজকে বলল যে মিরাজ ভাই আপনি আমাকে কি করেন, মেরে ফেলা দেন, আমার এই দিন দুনিয়ার ভালো লাগতেছে না, আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই আমার কাছে ভালো মনে হচ্ছে। তা তখন এই মিম আপু নিজেই যখন বলতেছে যে তাকে মেরে ফেলা দেওয়ার জন্য, তার মানে কি মিম আপু সম্মতি দিয়েছে। এখন মিরাজ যদি মিম আপুকে যদি মেরে ফেলা দেয়, যেমন ধরেন যে আপনার গলায় ফাঁস দেয় বা গুলি করে বা আপনার ওই বড় পাহাড় থেকে ফেলাইয়ে দিয়ে, মানে যেভাবে হোক না, তাকে যদি মিম আপুকে যদি মেরে ফেলা দেয় মিরাজ, তাহলে সেটা মার্ডার বলে গণ্য হবে না, তখন সেটা কী বলে গণ্য হবে, কালপাবেল হোমিসাইড বলে গণ্য হবে। ঠিক আছে, এখন দেখেন আমরা আর একটা উদাহরণে যাই। যেমন ধরেন লোকমান ভাই, সে ডাকাতি করেছে, মানে ডাকাতি করে নাই, মানে একদম সহজ সরল মানুষ, কিন্তু তার হলো ডাকাতির মামলায় ফাঁসাইয়ে দিয়েছে। আমি এদের গতদিন একটা হাইকোর্ট থেকে জামিন করানোর জন্য করলাম। তা এখন ওই মামলাতে মানে পুরো একদম ভুয়া একটা ডাকাতির মামলা দিছে। সেই ব্যক্তি থাকে মাগুরাতে, মামলা দিছে বাগেরহাটে, এবং যখনকার ফ্যাক্ট দেখানো হয়েছে তখন সে পুরোপুরিভাবে কোথায় ছিল, মাগুরাতে ছিল। এবং এই যে ধরেন এই ফেক মামলা, একটা মিথ্যা মামলা দিয়ে দিয়েছে লোকমান ভাইয়ের ডাকাতির মামলা। মামলা দেওয়ার পরে চার্জ গঠন হয়েছে, তারপরে সাক্ষ্য হচ্ছে। সাক্ষ্য হওয়ার এক পর্যায়ে যারা সাক্ষী দিচ্ছে তারা লোকমান ভাইয়ের বিপক্ষে সাক্ষী দিচ্ছে যে আমি দেখেছি লোকমান সাহেব এই বিথিতের বাসায় কি করছে, ডাকাতি করেছে। এই ডাকাতি করলো দেখেছে কে, ওই যে যারা ফেক পারসন, তাহলে মামলা যদি ফেক হয় তাহলে সাক্ষীও ফেক। তা এইটা দেখে লোকমান ভাই রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে যে সাক্ষী দিতে আইছে, এই রাগান্বিত হয়ে তাকে ওই মানে এজলাসের মধ্যেই সেই সাক্ষীদের কি করছে, মানে জোরে একটা লাথি মারছে বা আপনার একটা ঘুষি মারছে, বা পাশে কিছু ছিল ওটা দিয়ে বড় একটা আঘাত করছে, সেই ব্যক্তি মারা গেছে। এখন যদি সেই ব্যক্তি যদি মারা যায়, ওই যে আপনার ছিল এই যে বিচারালয়ে বা আপনার মানে সরকারি কোনো কার্য পরিচালনাকালে বা আপনার বিচার বিভাগীয় কোনো কার্য পরিচালনা করে, তা এই সেন্সে এই সময় যদি মারায়, যদি আপনার লোকমান ভাই যদি কাউকে হত্যা করে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা মার্ডার হিসাবে গণ্য হবে, সেটা তো দণ্ডনীয় নরহত্যা হিসাবে গণ্য হবে না। আর যদি এজলাসের বাহিরে মারে তখন এই যে যদি এই 5টার মধ্যে যে কোনো একটার মধ্যে যদি পড়ে যায়, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কিন্তু আপনার এই কালপাবেল হোমিসাইড হবে। এখন আপনারা যে ঘটনা ঘটুক না কেন, সেটা আপনারা কি করবেন, এই 5টা গ্রাউন্ডের মধ্যে নিয়ে আসবেন যে এই 5টার মধ্যে কোনটাতে আছে। ঠিক আছে, এই 5টার মধ্যে কোনটাতে আছে, তাহলে এই 5টা বিষয়ের মধ্যে যদি একটার মধ্যেও যদি পড়ে যায়, তাহলে সেটা কি বলে গণ্য হবে, দণ্ডনীয় নরহত্যা হিসাবে গণ্য হবে না, তখন সেটা কালপাবেল হোমিসাইড হিসাবে গণ্য হইবে। ঠিক আছে, আমাদের সাথে কিন্তু মানে একটা বাবু ক্লাস করতেছে, সেও আমাদের নতুন ছাত্রী, একসাথে তুমিও অ্যাডভোকেট হয়ে যাবো। ঠিক আছে, ছাত্র ছাত্র ও আচ্ছা, এটা ছাত্র, ছেলে। যাক যাক মাশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, কথা বলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এই যে কোনটা মার্ডার হবে, কোনটা কালপাবেল হোমিসাইড হবে, এইটা আমরা দেখলাম। তারপরে দেখেন এখন আমরা পার্থক্যতে চলে যাব। এই মার্ডার এবং কালপাবেল হোমিসাইডের মধ্যে জেনারেল কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আমরা বের করব।
দেখেন, যদি মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে যদি কোনো ব্যক্তির কি করা হয়, যদি কোনো ব্যক্তির হত্যা করে বা আপনার মৃত্যু ঘটায়, তাহলে সেটা কি হবে, এই সেটা কি হবে, সেটা তখন কালপাবেল হোমোসাইড হবে এবং মার্ডার। তখন আপনারা কি করবেন, দণ্ডনীয় নরহত্যা হিসেবে গণ্য হওয়া মার্ডার। ঠিক আছে, এখন দেখেন আমি একটা উদাহরণে যাচ্ছি। দেখেন, ক 299 ধারার উদাহরণ, 299 ধারার ক নম্বর উদাহরণ। এই যে 299 এবং 300 ধারা, এই দুইটা ধারার মধ্যে যতগুলো উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণই গুরুত্বপূর্ণ, একটা উদাহরণও বাদ দিবেন না, প্রত্যেকটা উদাহরণই আপনার মুখস্থ রাখতে হবে। ক কোনো কূপের মুখে কাষ্ঠদণ্ডাদি ও ঘাসের ফরাস পেতে, এই উদ্দেশ্য যে তাতে মৃত্যু ঘটাতে পারে কিংবা তাতে যে মৃত্যু ঘটাতে পারে তা অবহিত হয়েও সে তা করে উক্ত স্থান মজবুত বলে বিশ্বাস করে উহার উপর দিয়ে চলিতে থাকে, উহার ভিতর পড়ে যায় এবং নিহত হয়, দণ্ডনীয় নরহত্যা অপরাধ করেছে বলে গণ্য হইবে। এখন দেখেন, মানে আমি কি করলাম, রাস্তায় একটা গর্ত করলাম, গর্ত করে তার উপরে কিছু ঘাস টাস ঢাল দিয়ে দিলাম, তার মানে কি হয়ে গেল, রাস্তাটা সমান হয়ে গেল। এবং ওই গর্তর নিচে ছোট ছোট করে আপনারা যে ফেলা আছে না, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওই ফেলা দিয়ে আপনার হলো ছোট্ট ছোট করে খোঁচা দিয়ে রাখলো, কেউ পড়ে গেলে তাদের গায়ের মধ্যে ঢুকে যাবে, আসলে মারা যাবে। তাহলে ওই ব্যক্তি কি হলো, হ্যাঁ আয়ন, ওটা টেটা তো, ওরা তো টেটা যুদ্ধ বেশি করে, ওই যে টেটার ফালাগুলা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ধরেন যে ওই ইসের মধ্যে, ওই খানার মধ্যে ওইগুলো রেখে দিল, আর উপরে দিয়ে দিল কি করে ডালপালা বা আপনার খড়, এগুলো দিয়ে দিল, যাতে একদম সমান রাস্তা মনে হয়, মজবুত হিসাবে বিশ্বাস করে ওই পাইতে রাস্তাতে যাচ্ছে, আর সেই ব্যক্তি ওইখানে পড়ে গিয়ে তার মৃত্যু হইল। তাহলে এটা কি হবে, দণ্ডনীয় নরহত্যা হিসাবে গণ্য হবে। 300 ধারার প্রথম উদাহরণে চলে যান, 300 ধারার প্রথম উদাহরণে খকে হত্যা করার উদ্দেশ্যে কি করলো, গুলিবর্ষণ করলো, ফলে খ মারা যায়, ক খুন করেছে বলে গণ্য হইবে। ঠিক আছে, তাহলে এই যে দুইটার এই প্রাথমিক যে আপনার উদাহরণগুলো আছে, এই 3টা উদাহরণ 299 ধারার। আচ্ছা, আর যদি ঘ মারা যেত, মানে এখানে তো ঘয়েরই মৃত্যু হচ্ছে না, আমি এখন বললে ঘকে মারার উদ্দেশ্যে গুলি করছে, মনে করেন খ মারা গেল, তাহলে সেটা কি হবে তাহলে? ধরেন যে একজন ব্যক্তিকে, আমি আরেকটা উদাহরণে যাচ্ছি, যে একজন ব্যক্তি ঝোপের আড়ালে ছিল, ঝোপের আড়ালে লুকায়িত ছিল, মানে কিছু গাছ টাছ আছে, বাগান টাগান আছে, বাগানের আড়ালে লুকায়ে আছে। তা এই কথাটা মিরাজ জানে যে ওইখানে কিছু লোক লুকায়ে আছে। ফারজানা, আপনি সহজ সরল মানুষ, আপনি দাঁড়ায় আছেন, আপনার হাতে হলো পাখি মারার গুলি আছে। তা মিরাজ আপনারে বলতেছে যে ফারজানা, আপনি ওই ঝোপের দিকে ওইদিকে গুলি মারেন, আপনি পাখি দেখবেন পাখি আছে বা ইয়ে আছে, আপনি গুলি মারেন, আপনি হয়তো পাখি করতে পারবেন। আপনি খুব সহজ সরল মনে আপনি গুলি করলেন, আর ওই ঝোপের আলে লুকাইছিল কিনা, লতিফ। এখন মিরাজ জানে যে ওই ঝোপের আড়ালে লতিফ লুকায়ে আছে, আপনি জানেন না। তখন আপনি গুলি করলেন, গুলি করে আপনি লতিফকে কী করলেন, মেরে দিলেন, গুলি করলেন, লতিফ মারা গেল। আপনি গুলি করেছেন কোথায়, ঝোপের আড়ালে। তখন আপনার তো ইন্টেনশন ছিল না লতিফকে হত্যা করার, ইন্টেনশন ছিল কার, মিরাজের। তাহলে মিরাজ করলো কি, মিরাজ হলো মার্ডার করলো, আর আপনি করলেন কি, কালপাবেল হোমোসাইড, দণ্ডনীয় নরহত্যা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? আমি এটা বলি নাই, আমি বলছি কি যে আমার উদ্দেশ্য ছিল ঘকে মারার, কিন্তু ভুলক্রমে আমি খকে মেরে ফেলছি, মানে আমার উদ্দেশ্য ছিল ঘকে মারা, এখানে আর কারো অভিসন্ধি ছিল না, আমারই উদ্দেশ্য ছিল ঘকে মারার, কিন্তু আমি মেরে ফেলছি ভুল করে খকে, তো সেই ক্ষেত্রে সেটা কি হবে? হ্যাঁ, আমি এটা আরেকভাবে বোঝাচ্ছি, আরেকটা উদাহরণ দিচ্ছি।
যেমন ধরেন, স্যার আমি আরেকবার একটু বলি স্যার। স্যার জি জি আপু বলতেছে যে আপনার উদ্দেশ্যে আমি গুলি, মানে আপনারে মারার আমার উদ্দেশ্য, ঠিক আছে? কিন্তু আপনার হ্যাঁ পাশে মিরাজ দাঁড়ায় আছে, আমি গুলি ছুড়ছি, মিরাজ মারা গেছে। এখন এটা কি হবে? এটাও নরহত্যা বা খুনি হবে? উদ্দেশ্য তো স্যার খুনি ছিল। হ্যাঁ, আমি এটাতে যাচ্ছি। দেখেন, এই যে ক, তার কি আছে, একটা ছেলে আছে, ক ছেলে আছে, উত্তেজনা দিল কে, বা আপনার ক হলো আপনার উত্তেজনা দেছে, উত্তেজনা দিলে খ হলো কাকে গুলি করছে, ক এর ছেলেকে। তাহলে সেটা কি হচ্ছে, সেটা আপনার মার্ডার হিসাবে গণ্য হবে। আর ফারজানা আপু যে প্রশ্ন করেছে যে আমার ইচ্ছা হলো একজনকে মারার, আর মারা গেল আরেকজন, মারা গেল আরেকজন, যাকে আমার হত্যা করার কোনো ইচ্ছা ছিল না, ঠিক আছে, তাকে আমার হত্যা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার আরেকজনের হত্যা করতে গিয়ে আমি আরেকজনকে হত্যা করে ফেলাইছি, আমার টোটালি কোনো ইন্টেনশন ছিল না। এখন সেই ব্যক্তি তাকে হত্যা করতে চাচ্ছে কেন, কোন অবস্থায় হত্যা করতেছে, এইগুলো দেখতে হবে। আর এই প্রশ্নের উত্তর হবে আপনার কালপাবল হোমিসাইড, ঠিক আছে, মার্ডার হিসাবে গণ্য হবে না, যদি না মানে আপনার টোটালি যদি ইন্টেনশন না থাকে, টোটালি ইন্টেনশন নাই, তার আপনার এই উত্তেজিত হয়ে বা কত অন্য অন্য মানে কিছু গ্রাউন্ডে যদি হত্যা করে, তাহলে সেটা মানে পাশে আমি একজনকে মারতে গিয়ে আরেকজনকে মারলাম, তাহলে সেটা কি হচ্ছে, তাহলে সেটা কালপাবল হোমিসাইড হবে। বুঝতে পেরেছেন? স্যার ইন্টেনশন থাকার পরও স্যার আমার তো হত্যার ইন্টেনশন আছে, তারপরেও দ্বন্দ্ব নরহত্যা কেন হবে না? আমার হত্যার উদ্দেশ্য কার? স্যার ধরেন আমার হত্যার উদ্দেশ্য আছে আপনারে, ঠিক হ্যাঁ, আছে, কিন্তু মিরাজ আপনার পাশে থাকাতে আমার গুলিটা মিস ফায়ার হয়ে মিরাজ লাগছে, মিরাজ মারা গেছে, আপনি বেঁচে গেছেন। তাহলে এটা কেন স্যার মানে নরহত্যা হবে না, মানে খুন হবে না? কারণ আমার আমার তো আমার ইন্টেনশনে মিরাজকে ছিল মারা। তোমার মিরাজকে মারার কোনো উদ্দেশ্য ছিল না, মিরাজকে মারার কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমার। এখন অ্যাক্সিডেন্টলি মিরাজ মারা গেছে। এখন যদি এইটা যদি ধরেন যে একজন পুলিশ অফিসার, 10-12 জন লোক আছে, তো 10-12 জন লোকের মধ্যে এলোপাতারি গুলি ছুটতেছে, গুলি ছোড়ার পরে যদি একজন ব্যক্তি যদি মারা যায়, একজন ব্যক্তি যদি মারা যায়, তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু খুন হিসাবে গণ্য হচ্ছে। কারণ সেই ক্ষেত্রে কিন্তু এই যতগুলো মানুষ ছিল, ততগুলো মানুষের এই গুলি ছড়ছে, এটা জেনারেলি গুলি ছুড়লে এক মানুষ মারা যাবে, এটা কিন্তু নর্মাল, ঠিক আছে, এটা নর্মাল। ফারজানাপুর আর কোনো আছে, প্রশ্ন আছে, বা এটা বুঝতে পারছেন, বা আপনার কোনো জি বুঝতে বক্তব্য? পারছি। না আপাতত আর কিছু নেই, শুনি নতুন তো আজকে। আচ্ছা, এখন দেখেন আমরা তাহলে 1 নম্বর পার্থক্যতে কী পাইলাম, যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে। 2 নম্বরটা দেখেন, যদি কোনো ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে যদি কোনো ব্যক্তি কাউকে যদি হত্যা করে, মানে তাকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যহীনভাবে, তাহলে কালপাবল হোমিসাইডে কি থাকবে, উদ্দেশ্য থাকবে না, আর মার্ডারে থাকবে কি, উদ্দেশ্য থাকবে। মানে এটা আমরা জেনারেল কিছু পার্থক্য আমরা আলোচনা করতেছি, জেনারেল কিছু পার্থক্য আমরা আলোচনা করতেছি। তাহলে 1 নম্বরটা আমরা, 2 নম্বরটা পাইলাম কি, যে কালপাবল হোমিসাইডে কি উদ্দেশ্য থাকবে না, আর মার্ডারে উদ্দেশ্য থাকবে। 3 নম্বরটা দেখেন, আঘাত স্বাভাবিক মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, স্বাভাবিক মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। দেখেন 4 নম্বরটা দেখেন, যে আকস্মিক প্ররোচনায় ভুলক্রমে মৃত্যু। এই যে আমি বললাম একটু আগে, যে ভুলক্রমে যদি আপনার কারো যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সেটা কি হচ্ছে, সেটা কালপাবল হোমিসাইড হবে। আর যদি পরিপূর্ণভাবে ইন্টেনশন নিয়ে যদি মার্ডার করে, সরি হত্যা করে, তাহলে সেটা মার্ডার হিসাবে গণ্য হবে। তাহলে আমরা কি পাচ্ছি, আকস্মিক প্ররোচনায় ভুলক্রমে যদি মৃত্যু হয়, তাহলে সেটা দণ্ডনীয় নরহত্যা হিসাবে গণ্য হইবে। আর যদি উদ্দেশ্য নিয়ে, পরিপূর্ণভাবে উদ্দেশ্য নিয়ে
কোনো ব্যক্তিকে কি করা হয়, আপনার হত্যা করা হয়, তাহলে সেটা কি হবে, মার্ডার হিসাবে গণ্য হইবে। স্বাভাবিকভাবে আচ্ছা, উদ্দেশ্যকে কি মোটিভ বলে? উদ্দেশ্য, ওই যে আমরা বিভিন্ন মুভিতে দেখি যে, ইন্টেনশন। আচ্ছা তাহলে মোটিভ কি? মানে আমি অনেক মুভিতে দেখছি, তাই জিজ্ঞেস করছি। আমি এটা আপনাদের, আমরা এখন যে এটা আলোচনা করতেছি, আমরা এটা আলোচনা করি, এটা বিস্তর আলোচনা। আমি প্রথম যে ক্লাস করিয়েছিলাম দণ্ডবিধির, ওই ক্লাসে আমি এই তিনটার মধ্যে মোটিভ, ইন্টেনশন, এইগুলোর মধ্যে আমি পার্থক্য আমি বলে দিয়েছিলাম। আমি পরবর্তীতে আবার বলবো, আমরা এই ক্লাসটা, এই রানিং ক্লাসটা ব্রেক না করি। হ্যাঁ, ঠিক আছে বিথি? আমরা যদি আচ্ছা, ওইটাতে আলোচনা করতে যাই, তাহলে আমাদের এই ক্লাসটা মিসগাইড হয়ে যাবে। ওকে সরি। হ্যাঁ, দেখেন, আমি কিন্তু এই তিনটা বিষয় আমি কিন্তু প্রথম ক্লাসে কিন্তু বিস্তরভাবে আলোচনা করেছিলাম। ইন্টেনশন, মোটিভ কাকে বলে। হ্যাঁ, ঠিক আছে। স্বাভাবিকভাবে মানে আপনার এরকমভাবে যদি কোনো ব্যক্তির কি হয়, হত্যা করে, যেটা আপনার স্বাভাবিকভাবে সম্ভাবনা আছে জেনে, স্বাভাবিকভাবে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, মৃত্যু ঘটার সম্ভাবনা আছে, বা কোনো ব্যক্তি যদি জেনে যদি কাউকে কি করে হত্যা করে, তাহলে সেটা কি হবে, মার্ডার হিসাবে গণ্য হইবে। তারপর দেখেন, আত্মরক্ষায় যদি কোনো ব্যক্তি কি করে, আত্মরক্ষার্থে যদি কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা কি হবে, কালপাবেল হোমিসাইড হবে। ঠিক আছে, কালপাবেল হোমিসাইড হবে। তারপর দেখেন, আত্মরক্ষা ছাড়া যদি কোনো ব্যক্তিকে যদি হত্যা করে, তাহলে সেটা কি হবে, খুন হিসাবে গণ্য হইবে। তারপর দেখেন, পূর্ব পরিকল্পনা। এই যে কালপাবেল হোমিসাইডে কি থাকে না, পূর্ব পরিকল্পনা থাকে না। কালপাবেল হোমিসাইডে পূর্ব পরিকল্পনা থাকে না, কিন্তু মার্ডারে কি থাকে, পূর্ব পরিকল্পনা থাকে। সম্মতি সহকারে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা কি হবে, কালপাবেল হোমিসাইড হবে। আর মার্ডারে সবসময় সম্মতি ব্যতীত তাকে হত্যা করে থাকে। তারপরে দেখেন, এই কালপাবেল হোমিসাইডের পরিধি হলো অনেক ব্যাপক। আমি কিন্তু বলেছিলাম যে কালপাবেল হোমিসাইডটা হলো একটা বৃক্ষ, আর এই বৃক্ষের একটা ডাল হলো কি, মার্ডার। সকল মার্ডার কালপাবেল হোমিসাইড, কিন্তু সকল কালপাবেল হোমিসাইড মার্ডার না। হ্যাঁ, তারপরে দেখেন, আর আপনার এইগুলো আপনার মূল পার্থক্য। ঠিক আছে, আপনারা কি পাচ্ছেন, যে উদ্দেশ্যহীনভাবে পূর্ব পরিকল্পনা ছাড়া, কারো সম্মতি নিয়ে, বা আপনার আকস্মিকভাবে উত্তেজিত হয়ে যদি কোনো ব্যক্তিকে কি করে হত্যা করে, তাহলে সেটা কি হবে, আপনার কালপাবেল হোমিসাইড হবে। আর যদি পূর্ব পরিকল্পনা নিয়ে স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যথেষ্ট, বা মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, বা আপনার কি হচ্ছে, জানে যে তাকে এই ধরনের আঘাত করলে সে মারা যাবে, তাহলে এইগুলো যদি থাকে, তাহলে সেটা কি হবে, মার্ডার বলে গণ্য হবে। এখন দেখেন, এখান থেকে আপনাদের এখানে যতগুলো উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণে আপনাদের পড়তে হবে। আমি একটা উদাহরণ আপনাদের বলি। একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট এর সামনে হাজির হয়। বলেন যে তিনি এর সাক্ষ্যের এক শব্দ বিশ্বাস করেন না। তিনি আরও বলেন, মিথ্যা শপথ গ্রহণ ও সাক্ষ্য দিয়েছে, যার কারণে আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়, কে কি করে, হত্যা করে। এই যে এটা কি হলো, খুন হিসাবে গণ্য হবে, এটা মার্ডার হিসাবে গণ্য হবে, মার্ডার বা খুন হিসাবে গণ্য হবে। তাহলে দেখেন, আমরা কি বলেছিলাম, সরকারি কোনো কার্য করা, সরকারি কোনো কর্মকর্তা বা সরকারি কোনো কাজে, এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কি হয়, উত্তেজিত হয়, তাহলে সেটা কি হবে, উত্তেজিত হয়ে যদি কি করে কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা কি হবে, কালপাবেল হোমিসাইড হবে না, হবে কি, মার্ডার বা খুন। আরেকটা দেখেন, উদ্দেশ্যমূলকভাবে কে একটি তরবারি বা তরবারির ঘা বা লাঠির আঘাত দান করে, যা
স্বাভাবিকভাবে একজন লোকের মৃত্যু ঘটাবার জন্য যথেষ্ট। মানে বড় ছুরি আর কি, তরবারি যেটাকে বলে, ওইটা দিয়ে কি করছে, আঘাত করছে। এরকমভাবে আঘাত করছে যেটা একজন স্বাভাবিক মানুষের মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। ফলে কি হয়েছে, খ হলো মারা গেছে। তাহলে এক্ষেত্রে কি করেছে, খ খুন করেছে, খুন করেছে। তাহলে সেটা কি হবে, মার্ডার হিসাবে গণ্য হইবে। আরেকটা উদাহরণে আমরা চলে যাই। ক প্ররোচনা করে স্বেচ্ছাকৃতভাবে 18 বছরের নিম্ন বয়স্ক গকে আত্মহত্যা করতে সম্মতি হয়। এই ক্ষেত্রে গ তার অপরিণত বয়সের কারণে তার মৃত্যুতে সম্মতি দানের অযোগ্য ছিল, কাজেই ক খুনের অপরাধ সংগঠনে সহায়তা করেছে। এখন দেখেন, আমরা কি জানি, দণ্ডবিধির 90 ধারাতে আমরা পড়েছি না, কে কে সম্মতি দিতে পারে, বা সাধারণত কে কে সম্মতি দিতে পারে। 18 বছরের নিচে কোনো ব্যক্তি কি সম্মতি দিতে পারে? দিতে পারে না। তাদের সম্মতি গ্রান্টেড না। এই ক্ষেত্রে ওই ধরনের ব্যক্তিকে যদি কি কনভিন্স করে যদি আত্মহত্যার করতে যদি আপনার প্ররোচিত করে, সেই ব্যক্তি যদি আত্মহত্যা করে, তাহলে সেটা কি হচ্ছে, খুন হিসাবে গণ্য হবে, তাহলে কালপাবল হোমিসাইড হিসাবে গণ্য হবে না। এখন দেখেন, আমরা শাস্তিতে চলে যাব। আমরা এই যে প্রথমে আমরা কি বললাম, প্রথম 3টা ক্ষেত্রে বললাম কি, যে 3টা আপনার কি হবে, কালপাবল হোমিসাইড হিসাবে গণ্য হইবে। যেটা হলো আপনার উদ্দেশ্য নিয়ে, কোনো কাজের মাধ্যমে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে, বা সম্ভবত কারোর মৃত্যু হইতে পারে। আরেকটা হলো যে জানে যেরকম আঘাত, যেটা আপনার মৃত্যু হইতে পারে। এখানে আবার 3টা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা 3টা পড়বেন। তারপর দেখেন, যে ক্ষেত্রে কি হবে, দণ্ডনীয় নরহত্যা কি হবে, খুন হিসাবে গণ্য হবে। তো এখানে হলো কি, যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা কী হবে, মার্ডার হিসাবে গণ্য হবে। আমি আবার রিপিট করতেছি, ক্লাসটা আবার রিপিট করতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? এটা হলো লাস্ট রিপিট, এই 299 এবং 300 ধারার লাস্ট রিপিট। তারপরে এমন শারীরিক জখম করার অভিপ্রায়ে যা সম্ভবত একজন ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, ঠিক আছে? আরেকটা হলো যে এরকমভাবে কোনো ব্যক্তিকে আঘাত করা যা ওই ব্যক্তি জানে যে এরকম আঘাত করলে সেই ব্যক্তি মারা যাবে। দেখেন, এবং কোনো ব্যক্তিকে এরকমভাবে আঘাত করলো যে আঘাতটা এতই বিপজ্জনক যে একজন ব্যক্তির মৃত্যু ঘটাতে বা মৃত্যু ঘটার জন্য যথেষ্ট। এটা গেলো, এই যে 4টা এটা বললাম, এইগুলো তাহলে কী হবে, মার্ডার বলে গণ্য হবে। তারপরে দেখেন কোন ক্ষেত্রে মার্ডার বলে গণ্য হবে না। 5টা ক্ষেত্রে মার্ডার বলে গণ্য হবে না। 300 ধারায় 5টা ব্যতিক্রম আছে। আকস্মিক এবং গুরুতর উত্তেজনা, আকস্মিক এবং গুরুতর উত্তেজনার ফলে যদি কোনো ব্যক্তি কাউকে যদি হত্যা করে, তাহলে সেটা কী হবে, কালপাবল হোমিসাইড বলে গণ্য হবে। এখানে 3টা ব্যাখ্যা আছে, যে নিজে নিজে উত্তেজিত হলে হবে না, সরকারি কর্মচারী আইনগত ক্ষমতা প্রয়োগকালে যদি হয় তাহলে সেটা হবে না, তাহলে সেটা আপনার কি হবে, খুন বলে গণ্য হবে। আর আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। তারপরে দেখেন, এটা হলো 1 নম্বরের 3টা ব্যতিক্রম। 2 নম্বরটা দেখেন, ব্যক্তি প্রতিরক্ষার অধিকার যদি অতিক্রম করে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা কালপাবল হোমিসাইড হবে। সরকারি কর্মচারী ক্ষমতা অতিক্রম করে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা কী হবে, কালপাবল হোমিসাইড বলে গণ্য হবে। আকস্মিক কলহর ফলে যদি কোনো ব্যক্তি যদি কী হয়, কোনো ব্যক্তি যদি মৃত্যু ঘটে, তাহলে সেটা কী হবে, মার্ডার বলে গণ্য হবে। 5 নম্বরটা, কোনো ব্যক্তিকে সম্মতি সহকারে যদি মৃত্যু হত্যা করে, তাহলে সেটা কী হবে, কালপাবল হোমিসাইড বলে গণ্য হবে। এখন দেখেন 302 ধারা খুনের শাস্তি। খুনের শাস্তি, খুনের শাস্তি কী আছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। লতিফ ভাই বলেন তো, খুনের সর্বনিম্ন শাস্তি কত? লতিফ ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। খুনের সর্বনিম্ন শাস্তি কত? দেখে বলবেন না, আমি মাত্র বলেছি।
হ্যাঁ 30 বছর যাবজ্জীবন। মিম মিম বলেন তো। সর্বনিম্ন সম্ভবত 7 বছর নাকি, যদি মৃত্যু পরিচয় মানে ম্যাজিস্ট্রেটে দেওয়া হয় সেক্ষেত্রে। আমরা এটা ফৌজদারি কার্যবিধি যখন পড়াবো তখন ওইদিকে যাব। আমরা আছি এখন দণ্ডবিধির 302 ধারাতে। আর কেউ কি আছেন বলতে পারবেন খুনের সর্বনিম্ন শাস্তি কত? আমি প্রশ্ন করেছি যে সর্বনিম্ন শাস্তি কত, সর্বোচ্চ না। 10 বছর। খুনের শাস্তি কত? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে যাবজ্জীবনের নিচে পেয়েছেন, পান নাই, তাহলে যা মানে খুনের সর্বনিম্ন শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে? আর সর্বোচ্চ শাস্তি কত? সর্বোচ্চ শাস্তি কত? সর্বোচ্চ মৃত্যুদণ্ড। ঠিক আছে? মৃত্যুদণ্ড আছে, মানে মৃত্যু পর্যন্ত সাজা কার্যকর থাকবে আমৃত্যু। এটা রিসেন্টলি আইন সংশোধন হয়েছে, ওই যে যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে আইনটা সংশোধন হয়, এরপরে আমৃত্যু কারাদণ্ড করছে। হ্যাঁ, বুঝতে পারছি। তারপর দেখেন 300 ধারাতে, 300 ধারাতে কি বলতেছে? 303 ধারাতে, 303 ধারাতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি। মানে ধরেন একজন ব্যক্তি কি হয়েছে, খুন করেছে, খুন করার পর তার শাস্তি হয়েছে কি যাবজ্জীবন কারাদণ্ড। সে 10 বছর জেলে আছে, জেলে থেকে জেলের মধ্যে আরেকটা কি করেছে, খুন করেছে। তাহলে সেই ব্যক্তির একমাত্র শাস্তি হবে কতদিন? মৃত্যুদণ্ড। এটার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর কোনো শাস্তি নাই। দণ্ডবিধির আপনার 2টা ধারাতে কি আছে, তার সর্বনিম্ন শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি একই, সেটা হলো কি মৃত্যুদণ্ড। ঠিক আছে? সেটার একমাত্র শাস্তি হলো কি মৃত্যুদণ্ড, আর কোনো শাস্তি নাই। জি মুক্তা কিছু বলবেন? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? এই 303 ধারার শাস্তি পাইলাম যে এটা সর্বোচ্চ শাস্তি এবং সর্বনিম্ন শাস্তি একই, সেটা হলো মৃত্যুদণ্ড। আর এটার গ্রাউন্ডটা কি, যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীর কি করবে, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করবে, তাহলে তার শাস্তি হবে, একটাই শাস্তি হবে, সেটা হলো মৃত্যুদণ্ড। তারপর দেখেন দণ্ডনীয় নরহত্যার শাস্তি। দণ্ডনীয় নরহত্যার শাস্তি, যদি কোনো ব্যক্তি উদ্দেশ্য সহকারে কি করে দণ্ডনীয় নরহত্যা করে, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর যদি উদ্দেশ্য না থাকে, উদ্দেশ্য না থাকলে হবে 10 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ঠিক আছে? এই 304 ধারা, এটা আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন। এখানে 2টা পার্ট আছে, একটা হলো উদ্দেশ্য সহকারে আর একটা হলো উদ্দেশ্য ছাড়া। হ্যাঁ, এই গেল আপনাদের মার্ডার এবং খুন এর শাস্তি এবং অন্যান্য বিষয়। আমরা এখন আর 304 ধারার কতে চলে যাব। 304 ধারার ক ধারা, 304-এর ক ধারা, 304-এর ক, অবহেলার কারণে মৃত্যু শাস্তি। অবহেলার কারণে মৃত্যুর শাস্তি। দেখেন এটা শাস্তি কী হবে? 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। যেমন ধরেন একজন চিকিৎসকের যদি কি হয়, চিকিৎসক হলো সেবা দান করে, চিকিৎসা করে, আপনার অপারেশন করে। এখন একজন ব্যক্তি কি করলো, মানে সিজার করতে করতে মারাত্মক একটা নাড়ি কেটে ফেলাইছে বা অন্যভাবে ভুল চিকিৎসা দিছে, সেই ক্ষেত্রে সেই রোগীটা মারা গেছে। এই যে ডক্টরের নেগলিজেন্সে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কতদিন? 5 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
তারপর দেখেন যে 304-এর খ ধারা, 304-এর খ ধারা, বেপরোয়াভাবে যান গাড়ি চালাইয়ে মৃত্যু ঘটানোর শাস্তি 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, বেপরোয়াভাবে যান গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর শাস্তি 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তারপর দেখেন 305 ধারা, এইগুলো শাস্তি, বুঝছেন? এখানে আপনার বুঝার তো কোনো কিছু নাই, আপনারা একবার দেখলেই পারবেন, এই জন্য আমি খুব শর্টে আর কি চলে যাচ্ছি। হ্যাঁ, 305 ধারা, শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করুন বা প্ররোচনার ফলে মৃত্যু সংঘটিত হলে তার শাস্তি। দেখেন, এখন একজন 5 বছরের শিশু, কোনটা আত্মহত্যার কোনটা কি সে ধরেন বোধগম্য না। তো একজন ব্যক্তি তারা কি বলল, মানে উস্কানি দিচ্ছে বা প্ররোচনা দিচ্ছে যে এটার মধ্যে বিষ আছে বা হ্যান আছে, কিছু না, এটা পানি আছে, তুই এমনি খা, বা এদিকে ডাপে হলো তুই কর, দড়ি ঝুলে গলায় নিয়ে ঝুলতে দেখছেন, তুই দুলবে না। বিভিন্নভাবে আর কি প্রতারণা বা আপনার প্ররোচনার মাধ্যমে কি করলো, কোনো শিশু বা উন্মাদ ব্যক্তির যদি মৃত্যু ঘটায় তাহলে সেটা তার শাস্তি হবে কতদিন, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে এই যে যদি কোনো ব্যক্তি শিশু বা উন্মাদ ব্যক্তির প্ররোচনার ফলে মৃত্যু ঘটানোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি কতদিন, 10 বছর, সর্বনিম্ন শাস্তি কতদিন, 10 বছর। তাহলে আমরা এখানে কি পাইছি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই অনধিক মানে কি, অনধিক মানে কি, মানে সর্বনিম্ন আপনার 10 বছর, 10 বছরের উপরে, 10 বছর থেকে 10 বছরের উপরে, তার নিচে আসবে না, অনধিক 10 বছর। ঠিক আছে, তারপর না, দেখেন, উল্টা হয়ে গেল, অনধিক মানে হচ্ছে কি 10 বছরের নিচে। না না, 10 বছরের উপরে অনধিক, অধিক। অনধিক মানে 10 বছরের অধিক নয়। দেখেন এটা 10 বছরের উপর, 10 বছরের উপরে হবে, 10 বছর থেকে 10 বছরের উপরে। ঠিক আছে, উপরে, অনধিক 10 মানে উপরে। 10 বছর থেকে 10 বছরের উপরে, নিচে না। হ্যাঁ, তারপর দেখেন, আত্মহত্যায় কি করা, সহায়তা করুন। আমরা 305 ধারাতে পাইলাম কি, শিশু বা উন্মত্ত ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করুন, আর আমরা 306 ধারাতে কি, প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আত্মহত্যায় কি করা, সহায়তা করুন। তাহলে সেটা কি হবে, তার শাস্তি হবে 10 বছর সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। ঠিক আছে, 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। হ্যাঁ, তারপর দেখেন 307 ধারা, 307 ধারার ইংরেজিটা মনে রাখবেন, অ্যাটেম্প টু মার্ডার, মানে হালকা একটু মানে আঘাত লাগলেই মানুষ 307 ধারা দিয়ে দেয়, অ্যাটেম্প টু মার্ডার দিয়ে দেয়। 307 ধারা কিন্তু নন বেলেবল সেকশন, নন বেলেবল সেকশন, মানে জামিন অযোগ্য ধারা। থাপ্পড় দিলেও তাই দেয়। হ্যাঁ, ঠিক আছে, মানে মানুষের মানে এটা খুবই একটা মানে আলুর মতো আর কি, যাই হোক বা না হোক লাগা 307 ধারা। ঠিক আছে, এরকমের বিষয়, মানে অ্যাটেম্প টু মার্ডার। তাহলে এই যে আমরা পাইলাম কি, অ্যাটেম্প টু মার্ডার, এটার ইংরেজিটা মনে রাখবেন। আর এর বাংলাটা আপনার কি হচ্ছে, খুনের চেষ্টা করা। যদি কোনো ব্যক্তিকে খুনের চেষ্টা করে তাহলে সেই ব্যক্তি, যেমন ধরেন এটার শাস্তি কী হবে, আমরা শুধু এটুকু পড়ব যে খুনের শাস্তি, খুনের প্রচেষ্টার শাস্তি বা খুনের চেষ্টার কথা বলা আছে 307 ধারাতে, এবং এর শাস্তি কত। দেখেন, যদি কোনো ব্যক্তি খুনের চেষ্টা করে তাহলে তার শাস্তি অনধিক 10 বছর এবং অর্থদণ্ড। তারপর দেখেন, যখন কোনো ব্যক্তি খুনের চেষ্টা করলে এবং অন্য কোনো ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয়,
মানে একজন ব্যক্তিকে আমি খুন করার চেষ্টা করলাম এবং সেই ব্যক্তির যদি আমি আঘাত না করি